আমরা আজকে আলোচনা করব ন্যারেশন। সবাই খাতা নাও। ন্যারেশন বা স্পিচ, যেটাকে বাংলায় বলা হয় উক্তি। ওকে, এটা মোড আছে, বলা হয় উক্তি। ওকে, ন্যারেশন বোঝানোর জন্য তোমাদের আগে সিম্পলি বলি ন্যারেশন জিনিসটা কিভাবে করা হয়। ইংলিশ গ্রামারে স্পিকার ও লিসেনার এর কনভারসেশন অর্থাৎ আলাপ বা যেটাকে আমরা বলি কনভারসেশন, ইংলিশ গ্রামারে স্পিকার ও লিসেনারের আলাপ সংক্রান্ত, কি সংক্রান্ত? আলাপ সংক্রান্ত যে বিশেষ নিয়ম, আলাপ সংক্রান্ত নিয়ম, এটাকে আমরা বলি ন্যারেশন। তাহলে ন্যারেশন হলো ন্যারেশন বলা হয়। তাহলে ন্যারেশন কি? স্পিকার আর লিসেনারের কনভারসেশন বা আলাপ সংক্রান্ত। একজন স্পিকার, এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি, এদের মধ্যে পারস্পরিক কথা বিনিময় হচ্ছে। এই কথা বিনিময়ের জন্য যে বিশেষ যে গ্রামাটিক্যাল নিয়ম আছে, এই নিয়মটাই মূলত হলো ন্যারেশন। কথা কিছু বুঝতে পারছি? আচ্ছা, এই ন্যারেশন হলো আমাদের একটা এইচএসসি লেভেলের একটা বেসিক গ্রামার। কি গ্রামার? বেসিক গ্রামার। কারণ কি? এইটা 9-10ও তুমি পাইছো। এটা কোনো অ্যাপ্লাইড গ্রামার না, এটা বেসিক গ্রামার। আমরা এখানে বেশিরভাগ জিনিস আমরা ছোট ক্লাসে আমরা শিখে রাখছিলাম, ঠিক আছে? তা ন্যারেশন, এই কথাটা আমরা কি বললাম? ন্যারেশন হলো ইংলিশ গ্রামারে স্পিকার এবং লিসেনারের আলাপ বা কনভারসেশন সংক্রান্ত গ্রামারকে আমরা বলি ন্যারেশন। ন্যারেশন একটা বেসিক গ্রামার। এই ন্যারেশন শেখার জন্য আমাদের কি কি জানা থাকতে হবে? ন্যারেশন শিখতে হলে আমাদের 4টা জিনিসটা জানা থাকতে হবে। ওকে, ন্যারেশন শিখতে হলে আমাদের 4টা জিনিস জানতে হবে। যে টু লার্ন ন্যারেশন শিখতে হলে আমাদের জানতে হবে, নাম্বার 1 টেন্স। কি জানতে হবে? টেন্স। নাম্বার 2 ট্রান্সলেশন, টেন্স জানতে হবে, ট্রান্সলেশন জানতে হবে। নাম্বার 3 ন্যারেশন কালচার। এই ন্যারেশন কালচার জিনিসটা কি? এটা কোনো বইয়ে নাই। এই জিনিসটা কি? ন্যারেশন কালচার জিনিসটা হলো আমার তৈরি করা একটা বিশেষ একটা, হ্যাঁ ন্যারেশন কালচার জিনিসটা কি? এটা তোমাদের নাহিদ স্যারের একটা বিশেষ নোট। নাহিদ স্যারের, এটা কোনো বইয়ে পাবা না। আমি বলবো স্যার এই লোকটা বানাইছে কই থেকে? প্রত্যেকেরই পড়ানোর নিজস্ব একটা ওয়ে আছে। আমি এই জিনিসটাকে একটা নোট আকারে আমার এই লেকচারে আমি ন্যারেশন কালচার নাম দিছি। ন্যারেশন কালচার আমরা একটু পরেই শিখবো। তারপর নাম্বার 4 হলো স্পিকার এবং লিসেনার আইডেন্টিফিকেশন। তাহলে ন্যারেশন শিখতে হলে আমাদের এই 4টা বিষয় সম্পর্কে ধারণা থাকতেই হবে। টেন্স, ট্রান্সলেশন, ন্যারেশন কালচার, স্পিকার অ্যান্ড লিসেনার আইডেন্টিফিকেশন। এর মধ্যে এই 4 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট তোমার জানা থাকা। কেন কি? কারণটা কি? কারণ তোমার প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে এইটা সব থেকে বেশি ভাইটাল। যখন তোমাকে প্যাসেজ ন্যারেশন থাকবে, কে কাকে কথাটা বলছে এটা তোমাকে জানতেই হবে, নাহলে তুমি আসলে যতই ভালো নিয়ম পারো ন্যারেশনটা গুলায় ফেলবা। আমি তোমাকে বললাম একটা কথা, তুমি অ্যান্সার করার সময় বুঝে নিলা, তুমি আমারে বলছো, এই অনুযায়ী অ্যান্সারটা করলা, তাহলে কি গ্রামার হওয়ার কোনোভাবে চান্সেস আছে? সঠিক নিয়ম হইলেও জিনিসটা ভুল। কথা কিছু বুঝতে পারছি? তাহলে ন্যারেশন শিখতে হলে কয়টা জিনিস লাগবে? টেন্স, ট্রান্সলেশন কেন লাগবে? এইটা পারার জন্য এটা লাগবে। কারণ তুমি যদি কথা না বুঝো কে কাকে বলছে, তাহলে তুমি কিভাবে ট্রান্সলেশন না বুঝলে তো বুঝবা না কোনটা কার কথা। তাহলে টেন্স লাগবে, ট্রান্সলেশন লাগবে, ন্যারেশন কালচার লাগবে, স্পিকার লিসেনার আইডেন্টিফিকেশন লাগবে। এই 4টা জিনিস আমাদের ন্যারেশন শেখার জন্য প্রয়োজন। তাহলে এটা আমরা একটু সাইডে রাখি। ওকে, যদি কারো দেখা লাগে এখান থেকে চাইলে এটা আবার এই করে দেখতে পারো, ঠিক আছে? ওকে, এখন আমরা দেখবো হলো ন্যারেশনের প্রকারভেদ। ক্লাসিফিকেশন অফ স্পিচ। ওকে, ন্যারেশনের প্রকারভেদ। ন্যারেশনের ক্লাসিফিকেশনটা কেমন? ন্যারেশনের এই ক্লাসিফিকেশন করার জন্য আমি আসলে 2টা পিক্টোগ্রাম বুঝাই।
মানে দুইটা গ্রাফ জিওমেট্রিক্যাল ফিগার দিয়ে, ধরো এ বি এবং সি। এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি, সি একজন ব্যক্তি। আমার সচরাচর বলা নাম কি কি থাকে? স্যাম। এ হচ্ছে হলো স্যাম, বি হচ্ছে হলো ম্যাক্স, সি হচ্ছে হলো জন। স্যাম, ম্যাক্স এবং জন। এ বিকে একটা কথা বলছে, তার মানে স্যাম ম্যাক্সকে একটা কথা বলছে। সেই কথা ম্যাক্স জনকে কয়ভাবে বলতে পারে? দুইভাবে বলতে পারে। ন্যারেশনের মূল বক্তব্য হচ্ছে হলো আমরা কথার মিনিং চেঞ্জ করব না, বাট কথা বলার ধরনটা চেঞ্জ করব। স্যাম ম্যাক্সকে বলছে আমি আজকে আসবো না, ম্যাক্স এই কথাটা কাকে বলতেছে? আবার জনকে যে বলতেছে। তো এই কথাটা জনকে যে ম্যাক্স হয় বলতে পারে হুবহু, যে স্যাম বলছে আমি আজকে আসবো না, এটা একটা ওয়ে, যে এটা হচ্ছে হলো এখানে আমি লিখলাম সেম টু সেম, মানে কোনো প্রকার কি না করে, পরিবর্তন না করে। আরেকটা অপশন হইতে পারে যে স্যাম ম্যাক্সকে যা বলছে সেটা ম্যাক্স জনকে ওই কথাই বলছে, কিন্তু এবার সেটা নিজের ভাষায় বলতেছে, যে স্যাম বলছে সে আজকে আসবে না। এটা ম্যাক্সের নিজের ভাষা, কিন্তু অর্থ কি চেঞ্জ হয়েছে? ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে হলো ইন ওন ল্যাঙ্গুয়েজ, রাইট? তো স্যাম, তাহলে এখানে আমরা কথাটা কি বলতেছি দেখো জিনিসটা, এই স্যামটা কি হিসেবে কাজ করতেছে? এখানে স্যামটা কি? স্পিকার না? ম্যাক্সটা কি? লিসেনার। আর জন হচ্ছে হলো থার্ড পারসন। জন কি পারসন? থার্ড পারসন। তাহলে এখন ব্যাপারটা বুঝো, যদি আমি এটাকে বুঝাইতে যাই যে বক্তার কথা শ্রোতা যখন তৃতীয় কোনো ব্যক্তিকে হুবহু উপস্থাপন করে তখন সেটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। সেম টু সেম বললে ডিরেক্ট। বক্তার কথা শ্রোতা যখন তৃতীয় কোনো ব্যক্তিকে হুবহু উপস্থাপন করে তখন সেটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। আর বক্তার কথা শ্রোতা যখন তৃতীয় কোনো ব্যক্তিকে নিজের ভাষায় উপস্থাপন করে, নিজের মতো করে উপস্থাপন করে, তখন তাকে সেটাকে বলা হয় কি? ইনডিরেক্ট স্পিচ। কথা কাছে বুঝতে পারছি? ডিরেক্ট স্পিচের এটা বাংলা আছে, এটাকে বাংলায় বলা হয় প্রত্যক্ষ উক্তি। ইনডিরেক্ট স্পিচের বাংলা কি তাহলে? ইনডিরেক্ট স্পিচের বাংলা কি? পরোক্ষ উক্তি। ডিরেক্ট স্পিচ মানে প্রত্যক্ষ উক্তি, ইনডিরেক্ট স্পিচ মানে পরোক্ষ উক্তি। কথা কিছু বুঝতে পারছি? ওকে, এখন এই পিক্টোগ্রাম অনুযায়ী আমরা তাহলে কি বুঝলাম? অতএব ন্যারেশন কয় প্রকার? ডিরেক্ট, ইনডিরেক্ট, তাই তো? আচ্ছা, তাহলে ন্যারেশন আমাদের দুই প্রকার, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ। ন্যারেশনের দুটো প্রকার কি বুঝতে পারছি আমরা? ধারণা তো আমরা জানি, আমি যেহেতু শুরু থেকে পড়াচ্ছি কোর্সের পড়া, তার এটার জন্য আমরা আবার আমি ডিটেলসই দিচ্ছি, ঠিক আছে? এটা তোমাদেরকে আলাদা করে দিয়ে রাখলাম, যদি এটা দেখা লাগে এখান থেকে দেখে নাও। ওকে, এইবার আমরা দেখবো হচ্ছে হলো ন্যারেশনের অ্যানাটমি দেখব। প্রথমে তোমাদেরকে বলি অ্যানাটমি জিনিসটা কি। অ্যানাটমি শব্দের অর্থটা কি? অঙ্গ সংস্থান বিদ্যা। অ্যানাটমি একটা বায়োলজিক্যাল টার্ম, ইংরেজিতে আসে না। এটা মানে হচ্ছে হলো অঙ্গ সংস্থান বিদ্যা, তাই না? অঙ্গ সংস্থান বিদ্যা, তাই তো? আচ্ছা, এই অ্যানাটমি, আমরা অ্যানাটমি অফ ন্যারেশন পড়বো। এখন আমরা কি পড়বো? অ্যানাটমি অফ ন্যারেশন। তো অ্যানাটমি অফ ন্যারেশন জিনিসটা আসলে কি পাবো আমরা? আমাদের এটা এখন লাগতেছে না, অ্যানাটমি অফ ন্যারেশন। তো অ্যানাটমি অফ ন্যারেশন জিনিসটা কি? আমরা ন্যারেশনের মধ্যে একটা ডিরেক্ট স্পিচ নিব, একটা ইনডিরেক্ট স্পিচ নিব। এটা কোন পার্টের কি নাম এটা আগে আমি বোঝার চেষ্টা করব, এটা আগে বুঝে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো আমরা একটা ডিরেক্ট স্পিচের একটা স্যাম্পল নেই। ডিরেক্ট স্পিচ, হি said to me he said to me I am working now. He said to me I am working now. এটা একটু ছোট করি কারণ বড় হয়ে যাবে।
হি সেড টু মি আই এম ওয়ার্কিং নাও। এটা কি ইনডিরেক্ট যদি আমি করতে চাই, হি told me that he was working then. Yes? Okay. তুফান স্যার রাখেন, পরে ক্লাস করাচ্ছি, রাখেন, সমস্যা নেই, এখানে দেন। হ্যাঁ যান। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ওয়ার্কিং দেন, সে আমাকে বললো যে সে কাজ করতেছিল তখন, তাই না? এটার ইনডিরেক্ট এটাই না? আচ্ছা, এইটাখানে আমাদের একটু দেখতে হবে যে আসলে কোন জিনিসটা পার্টটাকে আমরা এটা বোঝার চেষ্টা করি একটু, ঠিক আছে? এটা একটু ছোট করে নেই। ওকে, দেখো আমি একটু পেনের কালারটা চেঞ্জ করে নিই বোঝানোর জন্য। এখানে কিছু বিষয় আছে, এখানে আমরা যেটা করব সেটা হলো এখানে দেখবো যে কোনটার কাজ কি। ডিরেক্ট ইনডিরেক্ট দুইটা স্যাম্পল নিলাম, এখন প্রতিটা পার্ট চেনাটা খুব জরুরি। ট্রাস্ট মি, এই দুইটা পার্ট যদি তুমি ভালো করে চিনতে পারো, এখন যা বলবো, তুমি ন্যারেশন শেখার জন্য রেডি। এই পার্টগুলো ভালো করে পারলে বলবো না তুমি ন্যারেশন পারবা, বাট ন্যারেশন তুমি প্রফেশনালি শেখার জন্য তুমি রেডি, ঠিক আছে? যেমন দেখো এখানে হি আছে, এখানেও হি আছে, তাই না? এই হিটা হচ্ছে এখানে স্পিকার, হিটা কি? এই হিটাও এখানে স্পিকার। ডিরেক্ট ইনডিরেক্ট দুইটাই একই স্পিকার। এই যে মি আছে, এখানেও তো মি আছে, রাইট? এই মিটা এখানে হলো দুই জায়গাতেই লিসেনার, এখানে এটা লিসেনার, এখানে এটা লিসেনার। তাহলে ডিরেক্ট ইনডিরেক্টের মধ্যে স্পিকার লিসেনার দুই জায়গাতেই কি? দুই জায়গাতেই সেম। আচ্ছা, এইবার দেখো এই যে সেড টু কথাটা আছে, কি আছে? সেড টু। আর এখানে কি আছে? টোল্ড। এই সেড টুটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। সেড টুটাকে কি বলা হয়? ডিরেক্ট স্পিচের স্পিকারের পরে যে ভার্বটা থাকে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এই যে টোল্ড আছে এটাকে বলা হয় হলো রিপোর্টেড ভার্ব। এটাকে কি বলা হয়? রিপোর্টেড ভার্ব। কথা কি বুঝতে পারছি? এই নামগুলো খেয়াল করো। এই যে মূল যে কথা আই এম ওয়ার্কিং নাও, আর এটাকে চেঞ্জ করে কি করা হয়েছে? হি ওয়াজ ওয়ার্কিং দেন। এই আই এম ওয়ার্কিং নাও এই কথাটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। এটাকে কি বলা হয়? রিপোর্টিং স্পিচ। আর এই যে এই কথাটা যে চেঞ্জ হয়ে এটা হইলো, এই কথাটা চেঞ্জ হয়ে এটা হয়েছে না, এইটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বলা হয়? তাহলে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচ, এটা বুঝতে পারছি আমরা। এইবার এই যে নাও আছে না, নাওটা চেঞ্জ হয়ে কি হয়েছিল এখানে? আমরা ন্যারেশনের ক্ষেত্রে এই যে এখানে দেখছিলাম কি যে আমরা ন্যারেশন কালচার শিখবো। এই যে নাও থাকলে যে দেন হয়, আমি এটার নাম দিছি, এই জিনিসটার নাম দিছি আমি ন্যারেশন কালচার। ন্যারেশন কালচার, এগুলো আমাদের শিখতে হয়, এগুলো আমাদের জানতে হয়। ন্যারেশন করতে হলে এরকম কিছু নির্দিষ্ট ওয়ার্ডের এগেনস্টে নির্দিষ্ট কিছু ওয়ার্ড হবে, এটা আমাদের জানা থাকতে হবে। কথা কিছু বুঝতে পারছি? ওকে, এইবার কিছু ব্যাপার আছে। এই যে দেখো এই যে ইনভার্টেড কমা আর এই যে এই কমা, এই যে ইনভার্টেড কমা, এগুলোর বদলে আমরা এখানে কি ব্যবহার করছি? দ্যাট ব্যবহার করছি। এই দ্যাটটাকে কি বলা হয়? এই দ্যাটটাকে বলা হয় লিঙ্কার। দ্যাটটাকে কি বলা হয়? শুধুই কি লিঙ্কার দ্যাট হবে না, আরো অনেক কিছুই হইতে পারে, আমরা সেটা ন্যারেশনের সময় সময় শিখে নিব। তার মানে এখন আমরা যে এই পার্টে যা যা দেখলাম, স্পিকার, লিসেনার, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড ভার্ব, রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে কি হয়ে যায়? রিপোর্টেড ভার্ব হয়ে যায়। রিপোর্টিং স্পিচ চেঞ্জ হয়ে রিপোর্টেড স্পিচ হয়ে যায়। ইনভার্টেড কমার বদলে দ্যাট আসে। এরকম কিছু পরিবর্তন আছে যেটাকে আমরা ন্যারেশন কালচার নাম দিছি। তুমি এই গ্রামারটা কতটুকু ভালো বুঝবা তার ডিপেন্ড করতেছে তুমি এই যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড ভার্ব, রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ কত ভালো করে সহজে বুঝতে পারতেছো।
তার মানে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচ, এই জিনিসটার উপরে তোমার ন্যারেশনের বেসিকটা দাঁড়ান করানো আছে। আমি যেইভাবে ন্যারেশনটা পড়াবো সেইটা আসলে এই চারটা রেড মার্ক করা চারটা জিনিসের উপর। আমি তোমাকে যদি বলি যে ধরো এটা একটা কি, এটা একটা কি চশমা, এটা একটা কি কলম। এখন এই যেটার মধ্যে যদি বলি যে কলম কোনটা, তুমি কি কেমন করবা, না এটা কলম এরকম বলবা? তোমার ব্রেন কি প্রসেসিং করতে সময় নেবে? সে জানে দিস ইজ এ পেন, দিস ইজ এ গগলস, তাই তো? আচ্ছা, তো এটা যত স্মুথলি তোমার ব্রেন আইডেন্টিফাই করতে পারে, তোমার ঠিক এই চারটা জিনিস ওইভাবে আইডেন্টিফাই করতে হবে। এটা 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 ওইভাবে আইডেন্টিফাই করতে হবে। অনলি দেন তুমি কি করতে পারবা, প্রফেশনালি এবং খুবই মানে ডিটেইলড ভাবে ন্যারেশন সহজে বুঝতে পারবা। আমার ন্যারেশন গ্রামার যে লেকচারে আমি যেই নোট আমি সাজাবো, সেই নোটের মধ্যে এই চারটা হচ্ছে আমার চারটা খুঁটি। এই চারটা খুঁটির উপর পুরো গ্রামারটাকে আমি দাঁড় করাইছি একটা একটা করে। কথার কাছে ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা এতটুকু রিপিটে কি বুঝলাম? আমরা রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচ, লিঙ্কার, ন্যারেশন কালচার, স্পিকার, লিসেনার, এই কটা জিনিস আমরা চিনতে পারলাম। ক্লিয়ার? ওকে ফাইন। আজকে আমাদের রহিম সাহেব কোথায়? ওকে, এটা কি তোলা হয়েছে? তোলা না হলে আমি এটা এখানে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, সব এগুলো রেখে দেওয়া যায় সব। তোমারটা তো সময় নিতে হবে বাজান, ঠিক আছে? আমি এটাকে আরো ছোট করে দিয়ে দিলাম, এই যে, আর এইটাকে পুরাটা এক জায়গায় রেখে দিলাম। এখান থেকে দেখা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের পড়ার দিকে আমরা আগায় দিই। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হলো, ওয়ালাইকুম আসসালাম, প্লিজ এইভাবে দেরি করবেন। হ্যাঁ, এখন আমরা যেটা শিখব সেটা হলো যে ন্যারেশনের মধ্যে আমরা রিপোর্টিং ভাব, আমরা দেখো আমরা কিন্তু প্রতিটা পড়া কিন্তু এইটার ভিত্তিতে করব, এটার ভিত্তিতে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড ভার্বের যে পরিবর্তন, সেড টু টোল্ড, এইটা এখন আমরা শিখব। আমরা এখন শিখবো কিসে? রিপোর্টিং ভার্ব থেকে রিপোর্টেড ভার্বের পরিবর্তনটা শিখবো। তো চলো আমরা একটু দেখি। এখনকার পয়েন্টের নাম হলো চেঞ্জেস অফ রিপোর্টিং ভার্ব টু রিপোর্টেড ভার্ব। রিপোর্টিং ভার্ব থেকে রিপোর্টেড ভার্বে পরিবর্তন, অর্থাৎ কখন এই সেইড টুটা আমার টোল্ড হবে, বা এটার আদৌ কোনো নিয়ম আছে কিনা, এটার আদৌ কোনো নিয়ম আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, তো চলো এখানে নিয়মটা কি। এখানে রুলস নাম্বার 1 দেখো, হিজিবিজি হয়ে গেল। রুলস নাম্বার 1, ওয়ালাইকুম আসসালাম, দেরি কেন? আচ্ছা, এখানে বসুন, ঠিক আছে? রেকর্ড। হ্যাঁ, 4:30টায়? জি না, দেওয়া যাবে না তো, আমি তো ব্যস্ত থাকবো রে বাবা, মিলবে না তো, ঠিক আছে? আচ্ছা চলো, রিপোর্টিং ভার্ব টু রিপোর্টেড ভার্ব, আমার জন্য হইলেই ভালো হইতো, বাট পারবো না। এই দেখো, রিপোর্টিং ভার্ব থেকে রিপোর্টেড ভার্বে পরিবর্তন ন্যারেশনে, অর্থাৎ দেখো ডিরেক্ট স্পিচে স্পিকার ও লিসেনার উভয়ই থাকলে, ডিরেক্ট স্পিচে স্পিকার ও লিসেনার উভয় মানে যে কল বলবে এবং যাকে বলবে দুইজনেই আছে। ডিরেক্ট স্পিচে স্পিকার ও লিসেনার, এখান থেকে উঠান, আমরা এগুলো পরে দিয়ে দিব, ঠিক আছে? ডিরেক্ট স্পিচে স্পিকার এবং লিসেনার উভয়ই থাকলে, যদি দুইজনেই থাকে, তাহলে দেখো রিপোর্টিং ভার্ব টু রিপোর্টেড ভার্ব কি হবে? আপনারা এখন যা দেখবেন সেটা আশা করি অন্য কোথাও দেখেন নাই, বা কোথাও ওরকম করে পড়ানো হয় না। ন্যারেশনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখছেন খালি শুধু সেইড টু দেখছেন, তাই না? হি সেইড টু মি এরকম, বা আই সেইড টু মি এরকম দেখছেন না? বাট এই সেইড টুটা চারটা ওয়েতেও হইতে পারে টেন্সের ভিন্নতার কারণে। যেমন দেখেন, হতে পারে সেই টু, কি হতে পারে? হতে পারে সেইস টু, হতে পারে সেইড টু, হতে পারে
will say to, ঠিক আছে, হতে পারে will say to। তো say to থাকলে কি হবে, says to থাকলে কি হবে, say to থাকলে কি হবে, will say to থাকলে কি হবে? সহজ কথা বোঝাই, যখন স্পিকার আর লিসেনার থাকবে, যখন স্পিকার আর লিসেনার, যেমন আই সেড টু মিরাজ, আমি মিরাজকে বললাম, আই সেড টু রহিম, আমি রহিমকে বললাম, তো স্পিকার লিসেনার আছে না? যখন এরকম থাকবে তখন সেড টুর বদলে আমরা সে যেমন ভাবে আছে, ব্যাপারটা ভালো করে বোঝো, যেমন করে সে আছে তেমন করে টেল হবে, টু উঠে যাবে। সহজ কথা, সে যেমন করে আছে তেমন করে টেল হবে, টু উঠে যাবে। এখানে কি আছে, সেই টু, তাহলে এখানে শুধু হবে টেল। I say to you, I tell you. I say to you, I tell you. Says to, তাহলে হবে tells. He says to me. He says to me. He tells me. ঠিক আছে, এবার said to তাহলে হবে told, যেটা আপনারা সাধারণত লেখেন। He said to me, he told me, এটা লেখেন। Will say to, he will say to me, he will say to me, he will tell me। বুঝাইতে পারছি? তখন হবে হচ্ছে হলো will tell। Is it clear? এটা কখন, যখন স্পিকার আর লিসেনার দুজনেই থাকবে। ঠিক আছে, ন্যারেশনে এই জিনিসটা খুবই কমন, আমরা এইটার মধ্যে বেশিরভাগ আমরা এইটা পড়ি, তাই অন্যান্যগুলো কখনো খেয়ালও করি না। আমাদের পড়ালেখা তো আবার এই ভিত্তিক, পরীক্ষা যা আসবে তাই আমাদের পড়তে হবে, তাছাড়া জীবনে কিছু পড়া যাবে না, জানাও যাবে না, ব্যাপারটা এরকম না। বাট আমাদের এগুলো বেসিক, এগুলো কঠিন কিছু না। এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা কাইন্ডলি উঠান, আমরা আরেকটা কাজ দেখব। যদি শুধু স্পিকার থাকে লিসেনার না থাকে, যদি শুধু স্পিকার থাকে লিসেনার না থাকে, ওকে, চারটা কি টাইম কি আপ হয়েছে একটু দেখেন তো, 5টা বাজছে কিনা। 5টা বাজলে আমাদের আজকে এই রুমে একটা ক্লাস নেওয়া যাবে, 2টা রুম, মানে রুমটা আবার আরেকজনকে আজকে অকুপাই করতে হবে আজকের জন্য। আজকে শুধু একটা ক্লাস নিতে হবে, 2টা ক্লাস আজকে নিতে পারবো না। হ্যাঁ, ওকে, এটা এখানে রাখলাম, যার কমপ্লিট করা এখন ইনকমপ্লিট আছে এটা দেখে নিবা, ঠিক আছে এটা। আচ্ছা, এইবার মা দেখা যাবে না ওখান থেকে। আচ্ছা, ওকে, এটা কখন, যখন স্পিকার লিসেনার উভয়ই থাকবে। কিন্তু এমন ক্ষেত্র হইতে পারে যে স্পিকার লিসেনার উভয়ই থাকবে না, শুধু স্পিকার দিয়ে কি কথা বলা হয়, কনভারসেশন হয়? আর ইউ শিওর? শুধু স্পিকার দিয়ে কি কনভারসেশন হয় না, হয় না? একজন স্পিকার দিয়ে কি কথা বলা যাবে? ওকে, সাপোজ তোমাদের 4টার সময় আসার কথা, এখন আমি আজকে আসতে দেরি করছি, এসে দেখি যে 4:25 বাজে। আমি এসে দেখলাম যে কেউ নাই, এসে বললাম যে সবাই গেল কই? এই কথাটা আমি তোমাদের কাকে বলছি? কাউকেই বলি নাই। বাট এখানে একটা কথা হয়েছে, তাই না? যখন খুব কম বাট কোনো ক্ষেত্রে লিসেনারকে উদ্দেশ্য না করেও স্পিকার কথা বলতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের কি ন্যারেশনে কোনো নিয়ম থাকবে না? ডেফিনেটলি থাকবে, অবশ্যই কোর পয়েন্টে আছে, আমরা সেটা হয় ব্যবহার করি নাহলে স্কিপ করি, এই তো ব্যাপারটা, তাই না? চলো আমরা এখানে আরেকটা পয়েন্ট দেখবো, এইটার সেকেন্ড পার্টটা দেখবো, যে 0 to ডিরেক্ট স্পিচে শুধু স্পিকার থাকলে, ডিরেক্ট স্পিচে শুধু কি থাকলে, স্পিকার থাকলে, তার মানে কি না থাকলে, কোনো লিসেনার না থাকলে, সেক্ষেত্রে আমরা কি লিখবো দেখেন। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে হলো রিপোর্টিং ভার্ব টু রিপোর্টেড ভার্ব, রিপোর্টিং ভার্ব টু রিপোর্টেড ভার্ব। এখানে ব্যাপারটা হচ্ছে কি দেখেন, এখানে কি হবে, তখন যেহেতু এখানে যেমন কি সে টু ছিল না, হ্যাঁ, সে টু ছিল, সেইস টু, সবগুলোর সাথে টু ছিল, রাইট? আচ্ছা, সেই অনুযায়ী আমরা টেল টোল ব্যবহার করছি। এইখানে কিন্তু আর টু থাকবে না, শুধু সে থাকবে, শুধু সেইস থাকবে, শুধু সেইট থাকবে, শুধু উইল সে থাকবে। এখন নির্বাচনের সময় একটু নির্বাচনে গান শোনাটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব, জাতিগত দায়িত্ব, এগুলো বলে লাভ নেই। সে, সেস, সেইড, উইল সে, এখানে কি হবে কে জানেন? এক্স্যাক্টলি, সে সেই হবে, সেস সেইস হবে, সেইড সেইড হবে, উইল সে যদি পাও উইল সে লিখবে। তার মানে এখানে নো চেঞ্জ, এখানে নো চেঞ্জ। ঠিক আছে স্যার, আমি কি এটা বুঝাইতে পারছি কথাটা?
এখন তোমাদেরকে যদি আমি একটা জিজ্ঞেস করি স্যার কেন এখানে এই গ্যাপটা হইলো, এখানে সে সে হচ্ছে, ওখানে সে টু টেল হচ্ছে, সে মানে কি বলা, টেল মানেও তো বলা, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কি? না, টেল মানে বলা, আই টোল মানে বলছিলাম, পাস্টের ব্যাপার তো টেলও আছে, তাহলে এটা একটা কোশ্চেন না, এটা পয়েন্ট অফ কি মারওয়ান? আরেকজনকে বলছে, তো সেই মানে তো আরেকজনকে বলছে, সেই টু মানে কি আমি আমাকে বলতেছি? না, এখানে একটা ব্যাপার আছে, চলো সেই ব্যাপারটা বুঝি আমরা। হ্যাঁ আচ্ছা, কোশ্চেন আমি কি প্রশ্ন করছি ধরতে পারছো? প্রশ্নটা কি করছি তোমাদেরকে, যে সে মানে বলা, টেল মানে বলা, তাহলে দুইটা দুই জায়গায় ভিন্ন কেন? আদৌ কি দুইটা সেম? দুইটা মানে তো অর্থ এক, তাই না? চলো আমরা দেখি, তাহলে এইটা নিয়মটা কি বুঝতে পারছো? এখানে রাখলাম নাকি এটা এখানে রাখি, তাহলেই হবে, সমস্যা নেই, আমি জায়গা পাবো। এইবার আমরা যেটা দেখবো সেটা হলো সে আর টেলের মধ্যে অ্যাকচুয়ালি গ্যাপটা কই, সে আর টেলের মধ্যে মূল ডিফারেন্সটা কোথায়। চলো আমরা এখন একটু যে টার্মটা শিখবো সেটা হলো সরি সে ভার্সেস টেল। সে মানে কি? বলা। সে মানে কি? শুধু বলা। টেল মানে কাউকে বলা, কথা বলা, কাজটার ইংরেজি হচ্ছে সে। আমি যদি তোমাকে বলি সেটা টেল, তুমি নাই, তুমি নাই, আমি রুমে একা একা, আমি এখন উন্মাদ হয়ে গেছে, আমি একাই কথা বলছি, পাগলরা বলেন এরকম করে। মানুষ যখন একা একা কথা বলে সেটা হচ্ছে জাস্ট কাজটার কথা কি, সে হচ্ছে কোনো লিসেনার লাগে না। টেলের ক্ষেত্রে লিসেনার ছাড়া আবার হয় না। আমি যদি বলি যে সে মানে বলা, টেল মানেও তো বলা, তাই না? আমি বলি যে আমি তোমাকে বলি, কখনো এভাবে বলতে পারবা না আই সে ইউ, বলতে পারবা? সে মানে তো বলা, তো সে মানে বলা। এখন কাউকে বলা বুঝাইতে গেলে এই জন্য কাউকে অ্যাড করার জন্য টুটা লাগে। আই সে ইউ জীবনে হবে না, আই সে ইউ জীবনেও হবে না, আই সে টু ইউ হবে। কিন্তু টেল মানেই কাউকে বলা, টেল মানে আবার একা একা বলা না, টেল মানে আবার একা একা মানে কথা বলাটাই শুধু টেল না, কাউকে বলাটা টেল। আমি একা একা বললাম কিন্তু কাউকে বললাম না, সেটা টেল হবে না। এখন বুঝতে পারছি? তাহলে সে আর টেল সিমিলার হলো কি, কিছু করে টেকনিক্যাল কিছু বিষয়ে মিনিংগত ভাবে ভিন্নতা আছে না? ব্যাপারটা কি এখন ক্লিয়ার? এই যে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। চিল্লায় কি মার্কেট পাউন্ড যাইব, পড়তে হইব। চিপায় ঢুকাই দিলাম। এখন আমরা যেটা দেখব সেটা হলো ন্যারেশনে আমরা দেখবো হলো এখন চেঞ্জেস অফ ন্যারেশন কালচার। ওই যে নাও থাকলে দেন হয়, এটা একটা লিস্ট আকারে আমরা পড়ছি, আমাদের রেকর্ড ক্লাস আছে, আপনি ক্লাসটা পাবেন, টেনশন করেন না, ঠিক আছে? নাও থাকলে দেন হবে, দিস থাকলে দ্যাট হবে, এই যে পুরো সামগ্রিক বিষয়টাকে আমরা ন্যারেশন কালচার নাম দিছি। কি নাম দিছি আমরা? যাতে আমরা এক জায়গায় ন্যারেশনের বেসিক সব চেঞ্জেসগুলোকে আমরা রেডি করতে পারি। কি কথা কি ক্লিয়ার? এতদিন আপনার র্যান্ডমলি পড়ছেন না, এখন একটা লিস্ট করে পড়বেন। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ন্যারেশন কালচারের জন্য আমি এইটাকে এইখানে লেখা আমার লাগবে, বড় করেই লাগবে এটা। কে এখানে? আপনাদের মনে হয় 5টার সময় ক্লাস না? ও মারওয়ান ক্লাস করতেছে, কি আশা লাগবে একটু যাও। হ্যাঁ, এইবার আমরা যেটা দেখবো সেটা হলো এটা এখানে রাখলাম। আচ্ছা হ্যাঁ, এইবার আমরা যেটা দেখবো সেটা হলো ন্যারেশনে। আই ফোকাস করো, আর ইন্টারাপ্ট হলো না। এখানে আমরা দেখবো যে ন্যারেশনের মধ্যে এই যে ন্যারেশন কালচারের যে পরিবর্তনটা, ঠিক আছে? তো চলো ন্যারেশন কালচার লিস্ট। ন্যারেশন কালচার লিস্ট। ওকে, ন্যারেশন কালচার লিস্টের ব্যাপারটা কি? ন্যারেশন কালচার লিস্ট হচ্ছে আমরা যদি বলি যে কি কি পরিবর্তন হয় সেটা বুঝবো, ঠিক আছে? যেমন ধরো ডিরেক্ট স্পিচে নির্দিষ্ট কোনো ওয়ার্ড থাকলে ইনডিরেক্ট স্পিচে সেই অনুযায়ী কোনো ওয়ার্ডের কতগুলো ওয়ার্ডের পরিবর্তন হয়ে যায়। এটা আমাদের আরেকটু স্পেস লাগবে। ওকে, যেমন ফার্স্ট অফ অল আমি যদি কোথাও লেখা দেখি নাও, সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? দেন। দিস লেখা দেখলে আমরা কি পাবো? দ্যাট। দিস লেখা দেখলে আমরা কি পাবো? দোজ।
হেয়ার লেখা দেখলে আমরা কি পাবো? অ্যাগো লেখা দেখলে আমরা কি পাবো? অ্যাগো বিফোর। অ্যাগো থাকলে কি পাবো? বিফোর। দাস থাকলে কি পাবো? সো। দাস থাকলে কি পাবো? সো। কিন্তু অনেক জায়গায় ব্যবহার করা হয়, অনেক জায়গায় ব্যবহার করা হয় না। সো লেখা দেখলে আমরা এখন অনেক জায়গায় কি দেখতে পারি? ফর দিস পার্ট দেখতে পারি। সো লেখা দেখলে আমরা কি দেখতে পারি অনেক সময়? ফর দিস। এটা এখন স্ট্যান্ডার্ড ভাবে একটু আপডেট হয়েছে, আগে এটা ছিল না, এখন এটা মেনটেন করা। সো থাকলে অনেক সময় ফর দিস ব্যবহার করা হয়। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এইবার টুডে থাকলে আমরা কি ব্যবহার করতে পারি? ঠিক আছে। টুনাইট থাকলে টুনাইট থাকলে দ্যাট নাইট। এত কিছু বুঝতে পারছেন? আচ্ছা, এইবার আমরা আরো বেসিক কিছু জিনিস দেখবো। এটা তো দেখা হয়ে গেল। তাহলে নাও দেন, দিস দ্যাট, দিস দোস। আমার লিস্ট কিন্তু শেষ হয়, আরো বলবো, আপনাদের জন্য রাখছি। নাও দেন, দিস দ্যাট, দিস দোস, হেয়ার দেয়ার, অ্যাগো, বিফোর, দাস, সো, সো, ফর দিস, টুডে, দ্যাট ডে, টুনাইট, দ্যাট নাইট। এবার আমরা পরে টুক করবো, যে টুমোরো, নেক্সট এগুলো আসবে। টুমোরো, ইয়েস্টারডে, এই টুমোরো, এই কথাগুলো আসবে। এটা আমরা একটু ছোট করি, দেখা যায়? আচ্ছা, ওকে ওকে। এবার আমরা লিখবো হচ্ছে হলো টু নাইটের পরে লিখবো হচ্ছে হলো, একটু পেনের এটা একটু কমাই নেই। হ্যাঁ, ওকে। টুমোরো থাকলে আমরা কি লিখতে পারি? টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, দুইটা হইতে পারে। টুমোরো থাকলে কি কি হইতে পারে? দ্য নেক্সট ডে, অথবা ওই একটু বুঝাই, এখানে একটা ব্যাপার আছে। দ্য নেক্সট ডে লিখছি না, এই নেক্সট এর বদলে আবার লিখতে পারবা দ্য ফলোয়িং ডে। দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, ঠিক আছে? দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। এখন টুমোরো দ্বারা কি অন্য কিছু বোঝায় না? শুধু আগামী কালটাকেই বোঝায়, আগামী দিনটাকেই বোঝায়, দিনটাকেই বোঝায়। হ্যাঁ, পাখির ব্যবসায়ী বিশিষ্ট। কিন্তু আমরা যদি বলি যে নেক্সট ডে, উইক, মান্থ, ইয়ার, তাহলে সেক্ষেত্রে কি বলবো? টুমোরো তাহলে তো দ্য নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে বলতেছি, কিন্তু নেক্সট ডে, উইক, মান্থ, ইয়ার থাকলে আমরা কি বলবো? তখন দ্য ফলোয়িং দিয়ে বলতে হবে। দ্য ফলোয়িং ডে, উইক, মান্থ, ইয়ার। ঠিক আছে? তাহলে আমি যদি বলি টুমোরো দ্য নেক্সট ডে, টুমোরো দ্য নেক্সট ডে, টুমোরো দ্য ফলোয়িং ডে, নেক্সট ক্লাস দ্য ফলোয়িং ক্লাস, নেক্সট ইয়ার দ্য ফলোয়িং ইয়ার, নেক্সট উইক দ্য ফলোয়িং উইক। ঠিক আছে, বুঝতে পারছি? বুঝতে পারছি? ওকে। এইবার ইয়েস্টারডে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? দেখেন, দ্য লাস্ট, অথবা এই লাস্টের বদলে আমরা আবার কি লিখতে পারি? প্রিভিয়াস ডে। তাহলে আমাদের লিখতে পারি দ্য লাস্ট ডে অথবা দ্য প্রিভিয়াস ডে, যে কোনো একটা হবে। দ্য লাস্ট ডেও লেখা যাবে, দ্য প্রিভিয়াস ডেও লেখা যাবে। বাট যদি আমাদের থাকে লাস্ট ডে, উইক, মান্থ, ইয়ার, এরকম যদি থাকে, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এমন যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো দা, বুঝি নাই? জি, দ্য প্রিভিয়াস ডে, উইক, মান্থ, ইয়ার। ফলোয়িং মানে পরের। দ্য ফলোয়িং কি? আমি যদি বলি যে মিট উইথ মি, বা আই উইল গিভ ইউ দিস নোট অন নেক্সট ক্লাস, তুমি কি লিখবা? হি উড গিভ মি দিস অন ফলোয়িং, লিখতে হবে না কথাটা? ফলোয়িং ক্লাসটা উল্লেখ করতে হবে না? আমি বলছি পরের ক্লাসে দিব, তুমি বলছো পরে দিব, কথা কি এক হলো না ভিন্ন হইলো?
পরের সপ্তাহে দিব, ফলোয়িং আমি বললাম নেক্সট উইক, তুমি বললা ফলোয়িং, তাহলে তুমিও অর্থটা বলতেছো, আমি উনি আমাকে পরে দিবেন, পরে বলি নেই, আমি বলছি পরের সপ্তাহে দিব। পরে বলতে অনেক কিছুই পরে হইতে পারে, তোমাকে মেনশন করতে হবে না? নেক্সট পিরিয়ড, দ্য ফলোয়িং পিরিয়ড, লাস্ট পিরিয়ড, দ্য প্রিভিয়াস পিরিয়ড উল্লেখ করতে হবে তো। বুঝি নাই? নেক্সট দ্য ফলোয়িং ডিনার, পরে তো আল্লাহর ডিনার যে কোনো ডিনার হইতে পারে। আজকে রাতের ডিনারটা কি খালি নেক্সট ডিনার? ফলোয়িং মানে কি? তুমি বাংলা ফলোয়িং এর বাংলা অর্থ কি বলো? জানো না? ফলোয়িং মানে এর পরে। আজকে রাতে এখন যদি তোমাদেরকে বলি যে চলো আমরা আজকে ডিনার করবো, এটা কি নেক্সট ডিনার? ভুল। আজকে ডিনারের পরের ডিনারটা নেক্সট ডিনার। আজকে ডিনার তো ডিস ডিনার হয় নাই এখনো, আজকে ডিনারটা ডিস ডিনার, আজকে হবে, আজকে যে ডিনার হবে সেটা ডিস। এটা হচ্ছে এটাই লেটেস্টটা নেক্সট না, এর পরেরটা নেক্সট। বুঝাতে পারছি? এখন প্রবলেমটা বুঝতে পারছো? ফলোয়িং মানে এর পরেরটা। আজকে রাতে 9টার সময় যে খাবারটা আমরা খাবো সেটা কখনো নেক্সট ডিনার না। কথাটা কি ক্লিয়ার? এখন বুঝতে পারছো? এর পরের ডিনারটাকে তোমার বলতে হবে বোঝানোর জন্য এটা। কে বলছে? দা ফলোয়িং ডিনার আর ফলোয়িং দ্য ডিনার এক না, তুমি আর্টিকেল ভুল করতেছো। ইউ আর মেসিং উইথ আর্টিকেল। এখন বুঝতে পারছো কথাটা? তুমি মিস করছো কিসে? আর্টিকেলে। কিসে মিস করছো? আমি বলি ফলোয়িং দ্য ডে, দিনটার পরে, আর দ্য ফলোয়িং ডে পরের দিন। দিনের পরে আর পরের দিন কি এক? প্রবলেমটা এখানে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখো স্যার থাকলে কি হয় বা ম্যাডাম থাকলে কি হয়? স্যার বা ম্যাডাম থাকলে কি হয়? রেসপেক্টফুলি কি হয়? স্যার বা ম্যাডাম থাকলে কি হয়? রেসপেক্টফুলি। তারপর আমরা লিখবো হচ্ছে ইয়েস থাকলে কি হয়? অ্যাফার্মেটিভলি, অথবা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য ইয়েস থাকলে হয় অ্যাফার্মেটিভলি লিখবা, নাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখবা। এর প্রশ্নে একটা নিয়ম আছে, আমরা নিয়মটা আরো পরে শিখবো। কখন অ্যাফার্মেটিভলি হবে, কখন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে, এর পিছনে একটা রিজন, একটা রুলস আছে। কথা কি বুঝতে পারছি? ওইটা আমরা যখন সেন্টেন্সে যাব তখন শিখবো। এখন আমরা জাস্ট মূল কথাগুলো শিখতেছি। নো থাকলে আমরা কি লিখবো? নো। নেগেটিভলি, অথবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। নেগেটিভলি অথবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, তাই তো? মাস্ট থাকলে আমরা কি লিখবো? মাস্ট। মাস্ট থাকলে আমরা লিখবো হলো হ্যাড টু। মাস্ট থাকলে আমরা কি লিখবো? হ্যাড টু। এইবার আরেকটা আছে, আমাদের এখানে জায়গা কমে গেছে, আমরা এটাকে একসাথে করে ফেলি। হ্যাঁ, ওকে। মাস্ট থাকলে আমরা কি লিখবো? হ্যাড টু। এটা দেখলাম। এইবার আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে হলো অ্যাড্রেসিং থাকলে কি লিখবো? অ্যাড্রেসিং মানে কি জানেন? আমি কি লিখছি এখানে? সম্বোধন, নাম। ফ্রেন্ড কি নাম? এটাও সম্পর্কের নাম, কিন্তু প্রপার নাউন না। বুঝতে পারছি? অ্যাড্রেসিং থাকলে আমরা লিখবো অ্যাড্রেসিং অ্যাজ, অ্যাড্রেসিং অ্যাজ, তারপর সেই ডট ডট সম্পর্কটা। ঠিক আছে? এবং এটা কোথায় বসবে? হি সেড টু মি, মাই ফ্রেন্ড, আই এম ওয়েটিং ফর ইউ। Addressing as his friend, he told me. He said to me, my brother, you are here, my brother. You are here, my brother টা শেষে আছে না? কিন্তু আমার লিখতে হবে শুরুতে। Addressing as his brother, he told me that I was there. ঠিক আছে? নাম, এবার নাম ধরো।
she said to the boy, Raju, come here. Addressing as Raju. ওই যে অ্যাড্রেসিং as নাম সম্বোধন এগুলো সবই। কেউ কোনো লোক কোনো একটা মানুষকে ছেলে বলে ডাকতেছে, মাই সন অ্যাড্রেসিং, মাই ব্রাদার অ্যাড্রেসিং, মাই ফ্রেন্ড অ্যাড্রেসিং, কারো নাম রাজু অ্যাড্রেসিং, আঙ্কেল সম্পর্কের নাম অ্যাড্রেসিং। কথা কি বুঝতে পারছি? তাহলে এটা ন্যারেশনের কালচার লিস্ট, ন্যারেশন কালচার লিস্ট। কথা কি স্যার ক্লিয়ার? ন্যারেশন কালচার লিস্টটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? ওকে ফাইন। কয়টা বাজে একটু দেখতে হবে? 52 না? ন্যারেশনের টেন্সের পরিবর্তন একটু দ্রুত, এটা কিন্তু সাইড করে রাখলাম, ঠিক আছে? আচ্ছা ওকে, এইবার আমরা দেখবো হচ্ছে চেঞ্জেস অফ টেন্স ইন ন্যারেশন। ন্যারেশনে কিসের পরিবর্তন? টেন্সে পরিবর্তন। পুরাটাকে ছোট করে ফেলি। হ্যাঁ কাটা লাভ কি? দেখা দরকার, আমি সাইড করে রাখছি, ছোট করে রাখছি, যাতে এগুলা ফোল্ডার করে মানে করে রাখা যায়। প্রয়োজন হলে এখান থেকে বড় করে নেওয়া যাবে, বুঝো নাই? এই যে এখন আপাতত ঠিক আছে না সব এক জায়গায়? ওইখান থেকে ঠিক নেই, কিন্তু এখান থেকে তো ঠিক আছে, ছবি নিলে কোনো প্রবলেম নেই তো। আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে চেঞ্জেস অফ টেন্স ইন ন্যারেশন। ন্যারেশনে কিসের পরিবর্তন? টেন্স। চেঞ্জেস অফ টেন্স ইন ন্যারেশন। ন্যারেশনে কিসের পরিবর্তন? টেন্সের পরিবর্তন। ন্যারেশনের টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে আমাদের একটা বিষয় আছে, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা রিপোর্টিং ভার্ব যদি ফিউচার হয়, ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্সের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট হলে বা রিপোর্টিং ভার্ব ফিউচার হলে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্সের কোনো পরিবর্তন হয় না। এই যে রিপোর্টিং ভার্ব মনে আছে, এই যে সেট টু, এগুলা যদি সে টু হয়, যদি সেইস টু হয়, যদি উইল সে টু হয়, টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই কথার আগে লিখি, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার হলে, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার হলে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে টেন্সের কোনো চেঞ্জ হয় না। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার হলে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্সের কোনো পরিবর্তন হয় না। এর জন্যই মুলুব্বিরা বলে অতীত ভেজাইল্লা, অতীত ঘাটতে নাই। কারণ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট হলেও কোনো পরিবর্তন নাই টেন্সের, রিপোর্টিং ভার্ব ফিউচার হলেও টেন্সের কোনো পরিবর্তন নাই। তাহলে যত ভেজাল কিসে? ফার্স্টে। এই জন্য নিজের লাইফ পার্টনার যখন আসবে তাদের অতীত ঘাটবেন না বেশি, কম বেশি সবারই ভেজাল আছে একটু আর। অতীত ভুলে গিয়ে বর্তমানে আগায় যান। অতীত এই জন্যই বলে অতীত সবসময় কি ভেজাল জিনিস, ভেজাল যুক্ত। যদি রিপোর্টিং বা পাস্ট হলেও টেন্সে পরিবর্তন না হতো তাহলে কি টেন্স পড়াই লাগতো আর ন্যারেশনের? বুঝতে পারছি না? তো চলেন একটু এক্সাম্পল দেখি। হি সেজ টু মি আই অ্যাম ওয়ার্কিং। হি সেজ টু মি আই অ্যাম ওয়ার্কিং, এখানে রিপোর্টিং ভার্ব কি প্রেজেন্ট না? হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে না? আই অ্যাম ওয়ার্কিং প্রেজেন্ট কন্টিনিউয়াসই হবে। হি টেলস মি দ্যাট হি ইজ ওয়ার্কিং। কথা কি বুঝতে পারছি? হি টেলস মি দ্যাট হি ইজ ওয়ার্কিং। ঠিক আছে স্যার? এবার রিপোর্টিং ভার্ব এবার ফিউচার দিই। হি উইল say to me I am working. সে আমাকে বলবে আমি কাজ করতেছি। ঠিক আছে, আমি একটু দেখি আমার এটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিকই আছে। he will say to me I am working, তাহলে এখানে আমরা লিখবো he will tell me। ওই যে will say to মানে কি will tell না? he will tell me that he is working. ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি হইলো? will say to হওয়ার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। say to হওয়ার কারণে
প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। তার মানে আমাদের এখানে ন্যারেশনের অন্যতম একটা বড় কথা হচ্ছে হলো রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট হোক অথবা রিপোর্টিং ভার্ব ফিউচার হোক, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না, সেটা যেই টেন্সই হোক। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে পরিবর্তন কোথায়? যখন রিপোর্টিং ভার্ব পাস্ট, ওকে। তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট হলে টেন্সের যে পরিবর্তন হয় আমরা এখন সেটা দেখব। মিস গেছে। এখান থেকে কারো দেখা লাগলে দেখে নাও। রিপোর্টিং ভার্ব পাস্ট হলে যে সকল পরিবর্তন হয় দেখো, রিপোর্টিং ভার্ব পাস্ট হলে ডিরেক্ট ইনডিরেক্ট। আমার টেন্স মোড কয়টা? মোড বলছি 12টা। টেন্স মোড কয়টা? 12টা। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? আচ্ছা, তাহলে আমরা আগে প্রেজেন্ট দেখব। প্রেজেন্ট অল মানে প্রেজেন্টের সবগুলা হয়ে যাবে কি পাস্ট অল। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয়, সেড টু হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কথাটা কি ক্লিয়ার? এখানে 4টা হয়ে গেল না? 4টা হয়ে গেল না এখানে? আচ্ছা, পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে কি হবে? তাহলে হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে? আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, কোনো চেঞ্জ নেই। বুঝলে? পাস্ট পারফেক্ট চেঞ্জ নাই না, ন্যারেশন টেন্স স্ট্রাকচার নিয়ে তো ওইরকম আলোচনা করব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে? ঠিক আছে, এইবার ফিউচার অল মানে ফিউচারের সব বলে। এখন ফিউচার টেন্স মানে কি? shall হবে, রাইট? ফিউচার টেন্সের সবগুলাই ফিউচার টেন্স হয়ে যাবে। ইনডিফিনিট থাকে, কন্টিনিউয়াস থাকে, পারফেক্ট থাকে, পারফেক্ট কন্টিনিউয়াস থাকে। শুধু বাক্যটা কি হবে একটু খেয়াল করে দেখেন। এই যে ফিউচার অল থাকবে, শুধুমাত্র এই shall এর বদলে would হয়ে যাবে। shall এর বদলে should হবে না। shall এর পাস্ট ফর্ম কি? নো। shall এর পাস্ট ফর্ম would, will এর পাস্ট ফর্ম would। shall মানে যেমন I shall go, আমি যাব। I will go মানে আমি যাব। আমি যেতাম ইংরেজি কি? I would go। তাহলে আমি যেতাম ইংরেজি I should go হওয়ার কথা। I should go মানে আমার যাওয়া উচিত। তাহলে এখানে should আসবে না। তাহলে shall এর পাস্ট, will এর পাস্ট, did এর পাস্ট কি? would। ব্যাপারটা কি ক্লিয়ার? এইগুলোর एग्जांपल দেখব ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে। ঠিক আছে? সবাইকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।